তুর্য কপাল টান করে তাকালো পৃথার পানে, অতবার বলল, কেন, ওদের তোমার মানুষ মনে হয় না? পৃথা আহম্মক বনে গেল। কি বলছে এই পুরুষ? মান ইজ্জত আবার মানুষ হলো কবে? মান ইজ্জত মানুষ তো দূরে থাক, ধরা ছোঁয়ার কোনো বস্তু নয়। ছোটবেলা থেকে সে মান ইজ্জত শুধুমাত্র এই মুখে মুখেই শুনে এসেছে, কখনো এদের চোখের দেখার সৌভাগ্য পর্যন্ত হয়নি। আর এই পুরুষ কিনা বলছে মান ইজ্জত মানুষ। পৃথা বোকা বোকা কণ্ঠে বলল, মান ইজ্জত মানুষ হলো কবে থেকে? তুর্য নির্বিকার ভাবলেশীন ভাবে বলল, মানুষ এখানে হয়নি তো হবে ভবিষ্যতে। ভাবছি বউর সাথে পরিবার পরিকল্পনায় বসবো খুব শীঘ্রই। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে গোটা 25-এ টিয়ে পাখির বাচ্চার মতো সাওপনা জন্ম দেব। তারপর সেই সাওপনার মধ্যে বেছে বেছে দুটোর নাম দেব মান এবং ইজ্জত। পিতা ভরকে গেল, ভরকানো কণ্ঠে বলল, মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে টিয়া পাখির বাচ্চা কিভাবে হবে? তুর্য বিরক্ত হলো ভীষণ। তার মতন এত বিচক্ষণ একজন মানুষের বউ কিনা এত বোকা। তার এইটুকু কথার মানে বুঝতে পারছে না। নিশ্চয়ই রাজাকার শ্বশুর আলবদর ও আলমাস সালাদের মধ্যে থেকে বউটার মস্তিষ্ক এইভাবে ফুলে উঠেছে। তুর্যের এখন ভীষণ খারাপ লাগছে। কেন সেদিন বাচ্চা বউটাকে বিয়ের আসরে ফেলে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল? সেদিন যদি সে বিদেশে না গিয়ে বউকে আপন করে নিত, বাচ্চা বউটাকে নিজের কাছে রেখে কোলে পিঠে করে মানুষ করত, তাহলে নিশ্চয়ই বউটা এতটা মোটা মাথার অধিকারী হতো না। তুর্য বিরক্ত ভরা কণ্ঠেই বলল, আমি বললেই কি ওরা হাঁস মুরগি টিয়ে পাখির বাচ্চা হবে নাকি? ওগুলো তো আমি ওদের ভালোবেসে বলি, বাস্তবে তো ওরা সবাই মানুষের বাচ্চা। পৃথার মাথা ঘুরে উঠল। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে এই ভদ্রলোকের যুক্তি তর্ক শুনে। এই পুরুষ এসব কি উদ্ভট কথা বলছে? প্রথমে বলল মান ইজ্জত মানুষ, তারপর কি সব মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা তাদের আবার টিয়ার বাচ্চা, সবটাই মাথার উপর দিয়ে গেল মেয়েটার। এই মুহূর্তে পৃথার নিজেকে কেমন মানসিক রোগী মনে হচ্ছে। আচ্ছা, সে নিজে মানসিক রোগী নাকি এই পুরুষ মানসিক রোগী? কোনটা? পাবনা থেকে পালিয়ে আবার রাজশাহীতে এসে ওঠেনি তো আবার? আরুষ তুর্যের এই অসুস্থতার কথাই বলেছিল হয়তো। পৃথা চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে। চোখ পড়ল ছেলেটা কেমন কাচমুচো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পৃথার ভয় হলো, এ কোন পাগল ছাগলের কাছে এসে পড়ল সে? ছোটবেলা থেকে এমনি এই পাগলের ভয় পায় পৃথা। ছোটবেলায় একবার রাস্তায় তাকে একা পেয়ে এক পাগল ধাওয়া করছিল, সেই থেকে পাগলের ভয়। এখন তো পৃথা একাই, আর আরুষ তো এই পাগলের লোক। যদি কোনোভাবে তাকে ধরে মারে। সেদিনই তো সকলের সম্মুখে থাপ্পড় মারল। কি জোরে থাপ্পড়টা ছিল! ব্যথায় তৎক্ষণিক পৃথার মনে হয়েছিল তার দাঁত নড়ে গেছে। মেয়েটা ভয়ার্ত দৃষ্টিতে এদিক ওদিক তাকালো, অতঃপর হুট করেই দৌড়িয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। পৃথাকে এইভাবে দৌড়াতে দেখে হকচাকালো তুর্য। সেও ছুটল মেয়েটার পিছু পিছু, কিন্তু দরজার নিকট আসতেই খেয়াল এলো সে অর্ধনগ্ন। দেহের অর্ধভাগে নেই কিছুই, নিচে শুধুমাত্র একটা শুভ্র রঙা তোয়ালে জড়ানো। তুর্য নির্লজ্জ ঠিক আছে, তাই বলে এতটা নির্লজ্জ নয় যে অর্ধলগ্ন হয়ে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে রাস্তায় রাস্তায় দৌড়াবে। তুর্য নিজ কক্ষের দরজার সম্মুখে গিয়েই থেমে গেল। আরুষকে তাড়া দিয়ে বলল, আমার বউকে তাড়াতাড়ি ধর আরুষ। পৃথা দৌড়ে বেরিয়ে এলো তুর্যদের বিল্ডিং থেকে। তবে সে এসেই থামলো না বিল্ডিং এর সম্মুখে। দৌড়ে আরো কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো। হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর আবার স্বাভাবিক গতিতেই হাঁটা শুরু করলো। কিন্তু কিছুটা দূরে যেতেই পৃথা অনুভব করলো তার নাম ধরে ডাকছে কেউ একজন পুরুষ। পুরুষালী সেই কণ্ঠস্বর। আবার ওই ব্রিটিশ পাগল আর তার ছেলেটা না তো? মেয়েটা দাঁড়ালো না, পায়ের গতি বাড়িয়ে দিল। তবে তাই বলে পিছন থেকে তার নাম ধরে ডাকাটা থামেনি, বরং আরো বেশি করে শোনা যাচ্ছে ডাকটা। পৃথা আবারও দৌড়াতে কেউ থেমে গেল। কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। আরুষ কিংবা তুর্যের কণ্ঠের ন্যায় মনে হচ্ছে না। পৃথা থমকে দাঁড়ালো। পিছন ফিরে তাকাতে চোখে পড়ল অতি পরিচিত একটি মুখশ্রী। এ কি, এ তো পৃথার কলেজের একজন সম্মানীয় অধ্যাপক নাহিদ স্যার। যদিও বয়সে নিতান্তই অল্প বয়স্ক, সে তবু স্যার তো, তাদের পড়ায়। অথচ তার এত ডাকাডাকি সত্ত্বেও পৃথা চলে যাচ্ছিল বেয়াদবের মতন। মনে মনে অনুতপ্ত হলো মেয়েটা। ততক্ষণে তার সম্মুখে এসে দাঁড়ালো নাহিদ। হাঁপাতে হাঁপাতে বলল, কতক্ষণ ধরে ডাকছি আপনাকে, শুনছেন না? পৃথা জিহ্বা নাড়িয়ে ওষ্ঠ ভেজালো। আমতা আমতা করে বলল, দুঃখিত স্যার, আমি শুনিনি। নাহিদ আর এই বিষয়ে তেমন কথা বাড়ালো না।
স্বভাব সুলভ ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আপনি এখানে? জি, আমার বাসায় এখানে স্যার। ও, আমি একটা কাজে এসেছিলাম এখানে। তা কলেজে যাচ্ছেন নাকি? পৃথা মাথা নাড়ালো, মুখে জবাব দিল। হ্যাঁ। নাহিদ আবারও হাসলো, অতঃপর বলল, আমিও যাচ্ছি, চলুন একসাথে যাই আমরা। পৃথা বারণ করতে চেয়েও পারল না। হাজার হলো শিক্ষক মানুষ, তার মুখের ওপর না কিভাবে বলবে। পৃথা সাই জানালো নাহিদের কথায়। পাশাপাশি হাঁটতে শুরু করলো দুজনে। ততক্ষণে তুর্য নিচে চলে এসেছে আরুষকে নিয়ে। বিল্ডিং এর সম্মুখে দাঁড়াতেই তার চোখ পড়ল অপ্রত্যাশিত দৃশ্যটি। তার বউয়ের পাশে কিনা অন্য একটা ছেলে হেঁটে যাচ্ছে, আর তার বউ কি সুন্দর অবলীলায় হেঁটে যাচ্ছে ওই অল্প বয়সী ছোকরার পাশে। তুর্যের চোখ দুটো জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তে। বক্ষ পিঞ্জরে জ্বলে উঠল হিংস্রতক মনোভাব। তুর্য অগ্নি দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ভারী কণ্ঠে বলল, এই শিয়ালের বাচ্চাটা আবার কে? খোঁজ নে আরস। আরস তুর্যের আসার কিছুটা আগেই এখানে এসে দাঁড়িয়েছিল, তাই পৃথার সাথে থাকা ছেলেটাকে বেশ ভালোভাবেই দেখে নিয়েছিল। আরস পৃথা কিংবা নাহিদের হাঁটার পানে দৃষ্টি রেখেই বলল, খোঁজ নিতে হবে না স্যার, ছেলেটা ম্যামের কলেজের শিক্ষক মোহাম্মদ নাহিদ ভুঁইয়া। প্রথম যেদিন ম্যামকে খুঁজতে তার কলেজে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম। আরসের কথায় তুর্যের কোচ যেন বাড়ল আরো। কপালের রগগুলো ফুলে ফেপে নীলচে হয়ে ধরা দিল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, মহিলা কলেজে কেন অল্প বয়সী শিক্ষক থাকবে? দেশে কি মহিলা শিক্ষক কিংবা বয়স্ক শিক্ষকের অভাব পড়েছিল? আরুষ তাকালো তুর্যের ক্রোধান্বিত মুখ পানে, আমতা আমতা করে বলল, আমি আগেই বলেছি স্যার, শিক্ষক পিতার সমতুল্য। তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাক আম্মুক। তোর এই বেটাকে কোন দিক থেকে আমার বউয়ের বাপ মনে হচ্ছে? এই বেটাকে আমার শাশুড়ির মতো অর্ধপুরীর পানে দুষ্ট দৃষ্টি দিবে? উল্টো এর ভাব দেখে মনে হচ্ছে এটা আমার শাশুড়ির মেয়ের দিকে দুষ্ট দৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত। আরুষের কিছু বলার অবকাশ পেল না। তুর্য তো ভুল কিছু বলেনি। আর তাছাড়া এই নাহিদ ব্যাটার হাব ভাবও খুব একটা ভালো থাকেনি তার নিকট। কলেজের স্যাররা থাকবে ভাব নিয়ে, তাদের আচরণ হবে অন্যরকম। তা নয়, এ তো ছাত্রের পিছনে পিছনে দৌড়িয়ে ছাত্রীর সাথে ভাব বিনিময় করে। কোন কলেজের শিক্ষক ছাত্রী তার ডাকে না সাড়া দিলে পিছনে পিছনে দৌড় শুরু করে? নিশ্চয়ই এই নাহিদ শিয়ালের মনে অন্য কিছু চলছে। সময় গড়ালো। পৃথার কলেজের ছুটি হচ্ছে মাত্রই। কলেজের সম্মুখে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য এবং আরুষ, অপেক্ষা করছে পৃথার জন্য। মেয়েটা গেট থেকে বেরিয়ে আসতেই দেখেই গাড়িতে উঠে বসলো তুর্য। পৃথা তাদের গাড়ির কাছাকাছি আসতেই একটু গলা বাড়িয়ে ছেলেটা বলল, গাড়িতে উঠে এসো পৃথা। আচমকা কারো এমন কথায় হকচাকালো মেয়েটা, তবে পরক্ষণেই পাশ ফিরে তুর্যকে দেখে ভ্রু কুঁচকে এলো। সাথে কিছুটা ভয়ও লাগলো। এই পাগলটা আবার এখানে কেন চলে এসেছে? আগে তো তাকে একদমই দেখতে পারতো না, আর এখন পিছন ছাড়ছে না। এদের উদ্দেশ্য কি? তারপর আবার গাড়িতে উঠতে বলছে। কোথায় না কোথায় নিয়ে গুম করে দেবে, বা তার সাথে কোনো খারাপ কাজও করতে পারে। কথাগুলো ভাবতে ভাবতেই আটকে উঠল পৃথার নাজুক কিশোরী হৃদয়। আজকাল কোনো মেয়েই তো নিরাপদ নয়। রোজই পত্রিকা খুললে অসংখ্য মেয়েদের সম্ভাব হারানোর হাহাকার চোখে পড়ে। সেখানে এই লোক তো পৃথার অপরিচিত। পৃথার হৃদয়ে ভয়ে ডানা মেলল। দুই হাতে সে খামচে ধরল নিজের কলেজ ড্রেসের দুই পাশ। তখনই আবার ভেসে এলো তুর্যের ভারী কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে সে বলল, গাড়িতে উঠে এসো পৃথা। পৃথা দেরি করল না একটু। তুর্যের পানে একবার তাকিয়ে আবারও দৌড় শুরু সম্মুখের দিকে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। এমনি সকালে অন্য পুরুষের সাথে দেখে মেজাজটা চটেছিল, এখন আবার এই মেয়ে তাকে উপেক্ষা করলো। সকালেও তাকে উপেক্ষা করে দৌড়িয়ে চলে গেল, আবার এখনো, অথচ সকালে পরপুরুষের সাথে কি সুন্দর হেসে খেলে হেঁটে গেল। শরীরে রক্ত যেন টকবকিয়ে ফুটে উঠল ছেলেটার। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল পৃথার পানে। দুপুরের দিকে রাস্তা ফাঁকা থাকায় অল্পতেই মেয়েটাকে ধরে ফেলল তুর্য। পৃথা তবুও তুর্যের হাত থেকে পালানোর চেষ্টা চালালো, কিন্তু ছেলেটা ছাড়লো না তাকে, বরং এক প্রকার টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেললো গাড়ির ভিতরের দিকে। অতঃপর নিজেও গাড়ির ভিতরে ঢুকে বসলো। পৃথা এক হাত শক্ত করে ধরে আরুষকে আদেশের সুরে বলল, বাইরে যা তুই। তুর্যের আদেশে আসতে দেরি, কিন্তু আরুষের বেরিয়ে যেতে দেরি হলো না। আরুষ যেন টুপ করে লাফিয়ে গাড়ির বাইরে পড়ল। সাথে সাথেই গাড়ির দরজা লক করে দিল তুর্য। পৃথার হাত ছেড়ে দিয়ে গা এলিয়ে দিল সিটের সাথে। পৃথার ভয় আরো বাড়ল। আগে তো তাও একজন সুস্থ মানুষ আরুষ তাদের সাথে ছিল,
আর এখন সে একা একটা অর্ধ পাগল, ব্রিটিশ পুরুষের সাথে গাড়ির ভিতরে। এই লোক যদি তাকে কিছু করে ফেলে, সে অবলে একজন মেয়ে মানুষ হয়ে কিছুই করতে পারবে না। যদি মেরে টেরে ফেলে দেয়। ভয়ে গলা শুকিয়ে এলো পৃথার। না না, এই পরিস্থিতিতে কোনোভাবেই তাকে দমে গেলে চলবে না। যে কেউ হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবে। এখান থেকে বেরোতে হবে অতি দ্রুত। পৃথা 2 হাত উঁচিয়ে গাড়ির জানলায় আঘাত করতে শুরু করলো। চেঁচিয়ে বলল, কেউ আছেন? দয়া করে সাহায্য করুন আমাকে। এই খারাপ লোকটা আমাকে তুলে নিয়েছে। তুর্য নিজে চোখ বন্ধ করে নিল। তাচ্ছিলের স্বরে বলল, তুমি ভয় পেলে চিৎকার করলে, অথচ তুমি নিজে জানলে না পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে আমার নিকট নিরাপদ বেশি স্বামী আমি তোমার। পিতা নিজের চিৎকার চেঁচামেচিতে তুর্যের বলা নিচু কণ্ঠের একটা শব্দও তাদের কর্ণে পৌঁছালো না। ছেলেটা শেষ এক পলক তাকালো ব্যস্ত পৃথার পানে, অতঃপর চোখ বন্ধ করেই পড়ে রইল আগের মতোই। পৃথা কতক্ষণ চিৎকার চেঁচামেচি করলো, অতঃপর ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে গেল। তুর্য চোখ মেলে তাকালো পৃথার পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, দম শেষ? পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে তুলে কেন এনেছেন, বদলোক একটা? তুর্য নড়ে চড়ে উঠল। সোজা হয়ে বসে গাড়ির পিছন দিক থেকে 1 বোতল পানি বের করে আনলো। পৃথার পানে বাড়িয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও। ইস, হাঁপিয়ে গেছে একদম। পৃথা পানিটা হাতে নিল না, বরং তেতে ওঠা কণ্ঠে বলল, খাবো আমি? আমি আপনার পানি? নামিয়ে দিন আমাকে। তুর্যের মেজাজটা সেই সকাল থেকেই চটে আছে। বউ তার যার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে। খুঁজতে খুঁজতে ছুটে এসেছে সেই সুদূর ঢাকা থেকে রাজশাহীতে, তবু বউকে নিজের করে পায়নি। সেই বউ কিনা তার চোখের সম্মুখে তাকে উপেক্ষা করে অন্য পুরুষের পাশ ঘেঁষে রাস্তায় হাঁটে, আর যত অভিনয় তার সম্মুখে। তুর্য তবু নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। সে কখনোই চায় না এই বাচ্চা বউটার উপর তার ক্রোধের কোনো লেশমাত্র পড়ুক। তুর্য জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কিছুটা স্বাভাবিক কণ্ঠেই বলল, মুরগির বাচ্চা মতো থাকো। এভাবে বাচ্চাওয়ালা মুরগির মতো ফোঁস না করে পানিটা গলায় ঢালো। চিৎকার চেঁচামেচি করতে করতে ঘেমে গেছো। আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমাকে নামিয়ে দিন এক্ষুনি। পৃথা কাটখাট কণ্ঠস্বর, দাঁতে দাঁত চাপলো তুর্য। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে বলল, নামিয়ে দেবো অবশ্যই, তবে তোমার বাসা পর্যন্ত গিয়ে। আমি আপনার সাথে যাব না, ব্রিটিশ বদলোক। তুর্য এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ভিতর থেকে ক্রোধ যেন উপচে বেরিয়ে আসতে চাইছে ছেলেটার। চল শক্ত হয়ে এলো তুর্যের। তার লম্বাটে পরিপুষ্ট হাতটা বাড়িয়ে হুট করে সে চেপে ধরল পৃথার সুঠল নরম কোমরখানা। সেখানে বেশ শক্তপুক্ত চেপে ধরে মেয়েটাকে নিয়ে এলো নিজের নিকট। দাঁতে দাঁত চেপে বলল, তা আমার সাথে যাবে কেন? যাবে তো ওই কলেজের অল্প বয়স্ক কচি কোনো স্যারের সাথে। তুর্যের কণ্ঠস্বর নিঃসৃত কোনো কথা তেমনভাবে পৌঁছালো না পৃথার কর্ণে। মেয়েটা বরং নাজেহাল হয়ে উঠেছে তুর্যের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে। এই প্রথম পৃথার অঙ্গে কোনো পুরুষের ছোঁয়া, তাও এতটা গভীরভাবে, শরীরের গভীরতম এক স্থানে। মেয়েটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেমন। তীব্র অস্বস্তিবোধ নাজুক হয়ে পড়েছে ছোট্ট মেয়েটার কিশোরী হৃদয়। ভিতরে ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। কম্পিত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কথা বলুন। তুর্য ছাড়ল না, বরং টেনে মেয়েটাকে আরো নিকটে নিল। পৃথার মুখের কাছে মুখ নিয়ে বলল, ছাড়বো না। কি করবে তুমি? তুর্যের প্রতিটি নিঃশ্বাস বায়ু আছড়ে পড়ছে পৃথার চোখে মুখে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল মেয়েটা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তুর্যের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পৃথার কেমন খারাপ লাগছে না। পৃথা শুনেছে পুরুষ মানুষের অযাচিত স্পর্শ খারাপ স্পর্শ বা কুনজর নাকি নারীরা বুঝতে পারে। পৃথা হয়তো এর আগে এমন স্পর্শ কখনো সম্মুখীন হয়নি, তবে কোনো পুরুষের নজর দেখেই বুঝে নিতে পারত কোনটা ভালো নজর এবং কোনটা খারাপ নজর। তবে আজ কেন এই স্পর্শের মানে সে বুঝতে পারছে না। এই অপরিচিত স্পর্শ খারাপ লাগছে না পৃথার নিকট, আবার ভালোও লাগছে না। কেমন দোটানায় মন মজেছে। লজ্জা, ভয়, সংকোচ, সংশয়ে হৃদয় আবদ্ধ হয়েছে। তবু কেন যেন পৃথা জোর গলায় কিছু বলতে পারছে না। এটাই বোধহয় পবিত্র সম্পর্কের বন্ধন। লোকমুখে শোনা যায়, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলে 2 নর নারীর মধ্যে সৃষ্টিগত এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি করে সাথে সাথেই। কথাটা বোধহয় বহুলাংশে সত্যি। তাই না জেনেও না বুঝে তুর্যের সম্পর্কে খারাপ খাতায় ফেলতে পারছে না মেয়েটা। পৃথার চোখ বন্ধ করে রেখে শীতল কণ্ঠে বলল, চিৎকার করব আমি। তুর্য বাঁকা হাসল। পৃথা মনের অবস্থা একটু হলেও বুঝল সে। ক্ষীণ কণ্ঠে ছেলেটা বলল,
প্রথমত, তুমি হাজার চিৎকার করলেও তোমার কণ্ঠের উচ্চারিত একটা শব্দও গাড়ির বাইরে যাবে না। দ্বিতীয়ত, তুর্য চৌধুরীর হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য কারো এই মুহূর্তে কারোই নেই, মুরগির বাচ্চা। তুজু চৌধুরী নামটা কম্পন ধরালো পৃথিবীর কায়া জুড়ে। এর আগে বহুবার এই লোকের সাথে পৃথার দেখা হয়েছে, ঝগড়া হয়েছে, তবে নামটা জানা হয়নি। বারবার ব্রিটিশ লোক বলে সম্বোধন করছে তাকে, কিন্তু এই নামটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। কোথায় শুনেছে হয়তো, কিন্তু কোথায় শুনেছে পৃথা মনে করতে ব্যর্থ হলো। যেথায় শুনেছে শুনুক তো। এখন এই লোকটার থেকে নিজেকে মুক্ত করাই মেয়েটার একমাত্র লক্ষ্য হওয়া উচিত, কিন্তু সে লেগেছে এর নামের রহস্য খুঁজতে। তুজু চৌধুরী নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল পৃথা। মুহূর্তেই আবার আগের রূপে ফিরে গেল সে। কটমট করে বলল, ছাড়ুন আমাকে, অসভ্য পুরুষ মানুষ। তুজু দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, সারলাই ওই চিৎকার স্যারের কাছে যাবে নাকি? সেই পায়তারা করছো? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তখন দেখে নাইট স্যারকে নিয়ে এই লোক অপমানের পর অপমান করে যাচ্ছে। কেন? নাইট স্যারের সাথে তার কোনো সম্পর্ক আছে নাকি? নেই তো, শুধুমাত্র আজ সকালে একসাথে একটু কলেজে এসেছে, তাই এই লোক এত কথা বানিয়ে ফেললো। পৃথা ফুঁসে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি যার কাছে খুশি যাব। আপনার কি? আপনি কোন অধিকারে আমাকে এসব কথা বলছেন? তুর্য রেগে গেল, খাপলে ধরলো মেয়েটার নরম কোমরের ভাঁজ। ক্রোধে হিঁশিয়ে বলল, কোন অধিকারে বলছি তা তোমার রাজাকার বাপকে জিজ্ঞাসা করো। সে খুব ভালোভাবে চেনে আমাকে, আর আমার অধিকারটাও তার জানা সম্পূর্ণভাবে। পৃথা তেতে গেল, উঁচু কণ্ঠে বলল, একদম আমার বাবাকে উল্টাপাল্টা কথা বলবেন না। আমার বাবা মোটেও রাজাকার না, বরং আপনি ব্রিটিশ। তুর্য মুখ বাঁকালো, নির্লিপ্ত হয়ে বলল, তোমার বাপটা রাজাকার, ভাই দুটো আলবদর আল শামস। তোমার গোষ্ঠী শুদ্ধ সব বেইমানের দল, শুধুমাত্র তুমি ছাড়া। মুখ সামলে কথা বলুন। তুর্য আলতো হাসলো, পিঠার পানে আরেকটু ঝুঁকে বলল, মুখ সামলাবো না আমি, কি করবে? মুখে চুমুক হবে? তেমন ইচ্ছা করলে দ্রুত কাজটা সেরে ফেলো, শুভ কাজে দেরি করতে নেই, জানো না তুমি? পিতা হতবম্ব হয়ে গেল, সবকিছু যেন মাথার উপর থেকে চলে গেল। এতক্ষণ না হয় চেপে ধরেছে ক্রোধের বশে, আর এখন চুমু খাওয়ার কথা বলছে। আগে তো ভেবেছিল এই লোক শুধুমাত্র ব্রিটিশ, তারপরে আবিষ্কার করলো ওই ব্রিটিশের পাশাপাশি আত পাগল, এখন অসভ্য বটে। ছি ছি, চরিত্রের কি ছিঁড়ি। প্রীতার হতভাগতার মাঝে তাকে ছেড়ে দিল তুর্য। ঠিকঠাক হয়ে বসে পকেট থেকে মোবাইলটা বের করে আরুষকে মেসেজ করলো, গাড়িতে আয়। আরুষ প্রায় সাথে সাথে গাড়িতে এলো। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো দ্রুততার সাথে। এরপর সময় কেটে গেল খুব দ্রুত। এমনি কলেজ থেকে পৃথার বাড়ির দূরত্ব বেশি নয়, তার উপর মেয়েটা চুপচাপ বসে রয়েছে গাড়ির সিটে। আরুষ কিছুক্ষণের মধ্যেই তাদের বিল্ডিং এর সম্মুখে এসে থামালো গাড়িটা। পৃথাদের বাসার সম্মুখে আর নিল না, পরে দেখা যাবে ওই রাজাকারের দল তাদের একসাথে দেখে কোনো গন্ডগোল লাগিয়ে দেবে। গাড়ি থামার বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও পৃথাকে গাড়ি থেকে নামতে না দেখে ভ্রু কুচকালো তুর্য, কপালে ভাঁজ ফেলে শুধালো, নামবে নাকি? তোমার বাসা পর্যন্ত যাব, তারপর তোমার রাজাকার বাপ আলবদর আল শামস ভাই দেখে ফেললে কিন্তু আমার কোনো দোষ নেই। পৃথা ফুঁসে উঠে তাকালো তুর্যর পানে, তবে বলল না কিছুই। এখন ওই লোকের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে দেরি করার ইচ্ছা নেই কোনো। এমনি ওই আধা পাগলের পাল্লাই পড়ে অনেকটা সময় দেরি হয়েছে মেয়েটার। পৃথা ফুসফুস করতে করতে গাড়ি ছেড়ে বাইরে নেমে দাঁড়ালো। তীব্র কোদ নিয়ে ঠাস করে লাগালো দরজাটা, অতঃপর হনহন করে হাঁটা দিল সম্মুখ পানে। তুর্য হেসে ফেলল বইয়ের রাগ দেখে, বিড়বিড়িয়ে বলল, মুরগির বাচ্চা তো বউটা আমার। আরও সম্মুখে বসে লুকিং গ্লাসে দেখলো তুর্যের হাসি মুখটা। কেমন যেন তুর্যের কার্যকলাপে সায় দিতে পারছে না সে। বউকে যেহেতু হাতে পেয়েছে, তাদের বিয়ের কথা বলে দিলেই তো পারে, এত অভিনয় করে সময় নষ্ট করার কি দরকার? তবে এই কথাগুলো তুর্যের সম্মুখে বলার সাহস পায় না ছেলেটা, আবার না বলেও থাকতে পারছে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজের ভিতরে সাহস সঞ্চয় করলো আরুষ, অতঃপর তুর্যকে শোধালো, স্যার, আপনি ম্যামকে এখনো বলে দিচ্ছেন না কেন সে আপনার বউ? আপনাদের বিয়ে হয়েছিল? থামলো আরুষ, হামতা হামতা করে বলল, একবার সত্যিটা বলে দিলেই তো হয়, সব ঝামেলা শেষ হয়ে যায়। এসব লুকোচুরি খেলার মানে কি স্যার? আমতা আমতা করে আবার বলল, একবার সত্যিটা বলে দিলেই তো হয়, সব ঝামেলা শেষ হয়ে যায়। এইসব লুকোচুরি খেলার মানে কি স্যার? তুর্য হাসলো, গাড়ির সিটে গা এলি দিয়ে বলল, বউয়ের সাথে লুকাচুরি খেলতে ভালো লাগছে আরস। বউটার বিভ্রান্তিকর মুখশ্রী হৃদয়ের প্রশান্তি দিচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, বিড়বিড়িয়ে বলল,
এই প্রশান্তি না আবার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আরও সে নিচু স্বরে বলা কথাগুলো তুর্যর কর্ণে ঠিকঠাকভাবে পৌঁছালো না। ভ্রু কুচকিয়ে সে শুধালো, কিছু বললি? আরও এড়িয়ে যেতে চাইল তুর্যকে। এই কথাগুলো শুনলে আবার কি না কি বলে আতপাগল লোকটা, কোনো বিশ্বাস নেই তো। আরুষ কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, এমন কিছু না স্যার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।